রংপুর সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ আমি তোমাদের পূর্বের মতোই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, উৎপাদনের উপকরণ। এই ক্লাসটি ইতিমধ্যে প্রথম ক্লাসটি গত হয়েছে, আজকে এটি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আলোচনা করা হবে উৎপাদনের উপকরণ নিয়ে। উৎপাদনের উপকরণ আমরা জানি যে উৎপাদন কাজে নিয়োজিত যে সমস্ত উপকরণ দিয়ে ব্যবহার করা হয় তাকে উৎপাদনের উপকরণ বলা হয়, বা উৎপাদন কাজে যে সমস্ত উপকরণ ব্যবহার হয় তাকে উৎপাদনের উপকরণ বলা হয়। উৎপাদনের উপকরণগুলো হলো চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন নিয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। আজকে আমরা ভূমি এবং ভূমির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা আলোচনা করব ভূমি কি, ভূমির বৈশিষ্ট্যগুলো কি, সেটা নিয়ে আলোচনা করব। যদি আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ ক্লাস 2 আলোচনার বিষয় ভূমির ধারণা এবং ভূমির বৈশিষ্ট্য। তো আমরা যদি দেখি ভূমি কাকে বলে, ভূমি তথা ল্যান্ড যে সকল প্রাকৃতিক সম্পদের বিনিময় মূল্য রয়েছে, যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় এবং যা উৎপাদন ও ভোগের প্রধান উৎস হিসেবে কাজ করে তাকেই ভূমি বলা হয়। যে সকল প্রাকৃতিক সম্পদের বিনিময় মূল্য রয়েছে, যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় এবং যা উৎপাদন এবং ভোগের উৎস হিসেবে কাজ করে তাকেই ভূমি বলা হয়। এ প্রসঙ্গে লিপসি অ্যান্ড ক্রেসলি বলেন, ল্যান্ড ইজ অল ফ্রি গিফট অফ নেচার। প্রকৃতির সকল দানকেই ভূমি বলা হয়। প্রকৃতি অর্থাৎ যা মানুষ সৃষ্টি করতে পারে না, প্রকৃতি থেকে যা মানুষ পেয়েছে, এগুলোর যার বিনিময় মূল্য আছে, যা মানুষ প্রয়োজনে ব্যবহার করতে পারে, যা ভোগের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে ভূমি। যেমন বলা চলে মাটি, পানি, আলো, বাতাস, নদ নদী, পাহাড় পর্বত, বনজ সম্পদ, সূর্যকিরণ, এইরকম হাওর বাওর, নদী নালা, এগুলো সবগুলোই প্রকৃতি থেকে সৃষ্টি। তো এগুলোকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতে পারি। এই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা এক কথায় ভূমি বলে থাকি। তাহলে আমরা দেখছি যে ভূমি কি, বুঝতে পারলাম যে সকল প্রাকৃতিক সম্পদের বিনিময় মূল্য আছে, যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার হয় এবং যা উৎপাদন এবং ভোগের প্রধান উৎস হিসেবে কাজ করে তাকে ভূমি বলে। লিপসি বলেছিলেন, ল্যান্ড ইজ অল ফ্রি গিফট অফ নেচার। প্রকৃতির সকল দানকেই ভূমি বলা হয়। প্রকৃতি যা আমাদের দিয়েছে সব কিছুই ভূমি। যেমন প্রকৃতি আমাদের দিয়েছে মাটি, দিয়েছে পানি, দিয়েছে আলো, দিয়েছে বাতাস, নদী, সমুদ্র, পাহাড় পর্বত, বনজ সম্পদ, হাওর বাওর, নদী নালা, এই ইত্যাদি, জলাশয়, সূর্যকিরণ ইত্যাদিকে ভূমি বলা হয়। তো উপরে এই আলোচনাটুকু, ভূমি কি, এই আলোচনাটুকু আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা পেতে পারি। কি কি ধারণা পেতে পারি? ভূমি হলো প্রকৃতির মৌলিক ও অক্ষয় দান। অর্থাৎ ভূমি প্রকৃতি থেকে আসছে, এটা মৌলিক গুরুত্বপূর্ণ একটা উপাদান এবং অক্ষয় দান। অক্ষয় দান মানে এই দানটা আসলে শেষ হয় না, কখনোই সমাপ্ত করা যাবে না, শেষ করা যাবে না। এর ব্যবহার করতে করতে মানুষ যত কাল থাকবে, পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এর ব্যবহার করতে পারবে। তাই ভূমিকে আমরা বলি অক্ষয় দান। এটি মানুষ সৃষ্টি করতে পারে না, ভূমি কখনোই মানুষ সৃষ্টি করতে। তোমরা দেখো মাটি, পানি, আলো, বাতাস, নদী, সমুদ্র, পাহাড় পর্বত, বনজ সম্পদ, সূর্যকিরণ, এগুলো আসলে প্রকৃতিভাবে থেকেই সৃষ্টি হয়েছে, এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না। তৃতীয়ত, এর যোগান সীমাবদ্ধ। ইচ্ছা করলে এই যোগানটা বাড়ানো যায় বা কমানো যায় না।
উৎপাদনে ব্যয় নেই। এগুলো যেহেতু মানুষ উৎপাদন করতে পারে না, মানুষ সৃষ্টি করতে পারে না, সুতরাং এগুলোর কিছু পিছনে কোনো ব্যয় নেই। মাটির জন্য, পানির জন্য, আলোর জন্য, বাতাসের জন্য, নদী, সমুদ্র, পাহাড়, এগুলো সৃষ্টি করার জন্য আলাদা কোনো ব্যয় নেই, যেগুলো প্রকৃতির দান। তবে যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে সেগুলো যেমন ফ্যানের বাতাস মানুষ সৃষ্টি করতে পারে, এর মূল্য আছে। আবার পানি, বোতলের পানি মানুষ রাখতে পারে, এগুলোর মূল্য আছে। শুধু এগুলোকে আবার ভূমি বলা যাবে না, যা মানুষ সৃষ্টি করতে পারে না, যা প্রকৃতির সৃষ্টি, তাই এগুলোকেই ভূমি বলা হয়। এর উৎপাদন ব্যয় নাই, যেহেতু এগুলো মানুষ তৈরি করতে পারে না, এর উৎপাদন ব্যয় নাই। ভূমি চিরস্থায়ী, ভূমি চিরস্থায়ী, অর্থাৎ এর শেষ নাই। অক্ষয় যেমন, এর শেষ নাই। একেবারে পৃথিবী যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এই ভূমি ব্যবহার করা যাবে। সুতরাং যে সকল দুষ্প্রাপ্য প্রাকৃতিক সম্পদ যার বিনিময় মূল্য আছে, যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় এবং যা উৎপাদন ও ভোগের প্রধান উৎস হিসেবে কাজ করে, তাকে আমরা ভূমি বলে থাকি। তাহলে আমরা আজকে ভূমি সম্পর্কে, গত দিনেও আমি ভূমি আলোচনা করেছি, আজকেও আমরা ভূমি আলোচনা করলাম। এবার এই ভূমিটা কি, এর ভূমির কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। ভূমির বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে, ভূমি হলো উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান। আদি এবং মৌলিক উপাদান বলতে ভূমি সেই পৃথিবীর সৃষ্টি থেকেই ভূমি পাওয়া যায় এবং আজীবন এটা পাওয়া যাবে, এটা গুরুত্বপূর্ণ উপাদান। সুতরাং আদি এবং মৌলিক উপাদান। তাই ভূমি উৎপাদনের অন্যান্য উপাদানগুলোর মধ্যে কিছুটা স্বতন্ত্র এবং আলাদা। উৎপাদনের যে অন্যান্য উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তার থেকে এই ভূমি উপাদানটা একটা বিশেষ স্বতন্ত্র তথা এটা একটা আলাদা। এই প্রেক্ষিতে ভূমির কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যেহেতু ভূমি অন্যান্য উৎপাদনের উপকরণ হতে একটু আলাদা, একটু স্বতন্ত্র, সুতরাং এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য প্রকৃতির দান, ন্যাচারাল গিফট। ভূমি প্রকৃতির দান, ভূমি মানুষের জন্য প্রকৃতির উপহার। আমরা মানুষ যে পৃথিবীতে বেঁচে আছি, আমাদের বিধাতা উপহার হিসেবে দিয়েছে ভূমি। ভূমি মানুষ সৃষ্টি করেনি এবং করতেও পারে না। এই ভূমিকে কখনো কেউ সৃষ্টি করতে পারবে? কখনোই মানুষ সৃষ্টি করতে পারে না, কখনো পারবেও না। সুতরাং ভূমির কোনো উৎপাদন খরচ নেই। যেহেতু যা সৃষ্টি করা যায় না, সুতরাং তার পিছনে উৎপাদন খরচ থাকে না। যে কোনো জিনিস উৎপাদন করতে গেলে তার খরচ থাকবে। যেহেতু মানুষ সৃষ্টি করতে পারে না, তাই এর খরচ নেই। মাটির উর্বরা শক্তি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, আবহাওয়া, সূর্যলোক, বৃষ্টিপাত সবই প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে দান করেছে। তাই বলা যায় ল্যান্ড ইজ নেচারস গিফট অফ ম্যান। মানুষের জন্য ভূমি একটি প্রকৃতির দান, যা মানুষকে বিধাতা মুক্ত হস্তে দান করেছে এবং মানুষ আজীবন এগুলো ব্যবহার করে আসছে। এর কোনো বিনিময়, এর কোনো সৃষ্টির মূল্য নেই, উৎপাদন খরচ নেই। তো আমরা ভূমির প্রথম বৈশিষ্ট্যটা জানলাম, প্রকৃতির দান, প্রকৃতি দ্বারা সৃষ্টি। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটি দেখব, এর উৎপাদন ব্যয় নেই। ভূমি উৎপাদন ব্যয় নেই। আমরা দ্বিতীয় উপাদানটা আমরা পড়তে যাচ্ছি। ভূমির দ্বিতীয় বৈশিষ্ট্য, নো প্রোডাকশন কস্ট। উৎপাদন ব্যয় নেই কার? ভূমির। ভূমি প্রকৃতির দান। যেহেতু প্রকৃতি থেকে ভূমি পাওয়া যায়, প্রকৃতির নানাবিধ উপকরণের দ্বারা সুসজ্জিত এই পৃথিবীতে মানুষ জন্মসূত্রে এই উপাদানগুলো লাভ করেছে। মানুষ ভূমি সৃষ্টি করেনি এবং করতেও পারে না, সুতরাং ভূমির কোনো উৎপাদন খরচ নেই। অবশ্য মানুষের চেষ্টা এবং পরিশ্রম দ্বারা বন জঙ্গল পরিষ্কার ও সমুদ্র উপকূলের বাদ দিয়ে যে ভূমি উদ্ধার করা হয় তার উৎপাদন খরচ আছে। তো আমরা একটু আগে বলছি যে ভূমির কোনো সৃষ্টি উৎপাদন খরচ নাই। তবে ভূমির কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন বন জঙ্গল পরিষ্কার করে ভূমি তো বেশি করে নেওয়া, তারপরে সমুদ্র উপকূলে যদি বাদ দিয়ে ভূমি উদ্ধার করা হয়, তাহলে এগুলোতে কিছু খরচ আছে। তাছাড়া প্রকৃতভাবে ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না। আমরা দেখি সূর্যের কিরণ, চাঁদের আলো, এরকম ঝড় বৃষ্টি, মহামারী, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, হাওর বাওর, সূর্য কিরণ, এগুলো কখনোই মানুষ সৃষ্টি করতে পারবে না। সুতরাং এগুলোর কোনো উৎপাদন খরচও নাই। ঠিক আছে, আমরা তৃতীয়ত আসি, যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ, লিমিটেড সাপ্লাই। ভূমির যোগান নির্দিষ্ট ও সীমাবদ্ধ। এর যোগান বাড়ানো মানুষের চেষ্টা ক্ষমতার বাইরে।
দেখছি ভূমি যোগান সীমাবদ্ধ, লিমিটেড সাপ্লাই, মানে ইচ্ছা করলেই ভূমির সরবরাহ বাড়ানো যাবে বা ভূমির সরবরাহ কমানো যায় না, এটা লিমিটেড সাপ্লাই। যেমন তোমার বাবার যদি 1 একর জমি থাকে, ওই 1 একর জমি ইচ্ছা করলে 1 একর জমিকে 2 একর বা 10 একর বানানো যাবে না। ভূমি বৃদ্ধি করার কোনো ক্ষমতা নেই, তবে ভূমি কিনে সংযোজন করে বৃদ্ধি করা যায়, ভূমিটা বাড়ানো যাবে না। ভূমির যোগান নির্দিষ্ট ও সীমাবদ্ধ, এর যোগান বাড়ানো মানুষের চেষ্টার ক্ষমতার বাইরে। ভূমি পরিষ্কার করে কিংবা সমুদ্র নদীতে বাদ দিয়ে নির্মাণ করেও মানুষ ভূমির যোগান অতি সামান্যই বৃদ্ধি করতে পারে। অন্যদিকে ভূমিকম্প, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতির জন্য ভূমির যোগান সামান্যই হ্রাস পায়। অর্থাৎ বলা যায় ভূমির যোগান মোটামুটিভাবে সীমাবদ্ধ। ভূমি ইচ্ছা করলে বাড়ানো যায় না, ইচ্ছা করলেও কমানো যায় না। তো আমরা ভূমির উপাদান নিয়ে আলোচনা করছি, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। আসি আমরা 4র্থ নম্বর বৈশিষ্ট্যে, ভূমি আদিম এবং অক্ষয়। বলা হচ্ছে আদিম এবং অক্ষয়, জেনারেল or original and indestructible। অরিজিনাল অ্যান্ড ইনডেস্ট্রাক্টিবল, ভূমির কিছু আদিম এবং অক্ষয় ক্ষমতার জন্য এটি উৎপাদনের অনন্য উপাদান হতে আলাদা। এই আদিম এবং অক্ষয় ক্ষমতার উপর ভিত্তি করে রিকার্ডোর খাজনা তত্ত্বের উদ্ভব হয়েছে। তোমরা জানো যে রিকার্ডো একজন অর্থনীতিবিদ, তিনি ভূমির উপর ভিত্তি করেই একটি খাজনা তত্ত্ব আবিষ্কার করেছেন। সেই খাজনা তত্ত্ব থেকে বলে রিকার্ডোর খাজনা তত্ত্ব। তিনি এই খাজনা তত্ত্বের ভূমির উপর ভিত্তি করে দিয়েছেন। হ্যাঁ, রিকার্ডোর মতো ভূমির উর্বর শক্তি আদিম এবং অক্ষয় অবিনশ্বর, কিন্তু ধারণা সম্পূর্ণ সত্য নয়। যেমন বনজ, জলজ ও খনিজ সম্পদ অনবরত আহরণের দিকে এদের অস্তিত্ব লোপ পায়, তবে সূর্যগ্রহণ, বায়ু, আর্দ্রতা ইত্যাদি মৌলিক এবং অক্ষয়। ভূমির অক্ষয় অবিনশ্বর, আমরা রিকার্ডো বলে যে ভূমির অক্ষয় অবিনশ্বর, এর শেষ করা যায় না, কিন্তু এর উৎপাদন ক্ষমতা কিছুটা হ্রাস পেতে পারে। তবে সূর্যকিরণ, বায়ু, আর্দ্রতা, হ্যাঁ, জলীয় বাষ্প ইত্যাদি কিন্তু প্রকৃতির দান, এটি আদিম এবং অক্ষয়। ইচ্ছা করলেই মানুষ বৃদ্ধি বা সৃষ্টি করতে পারে না, এবং এটা আদিম এবং অক্ষয়। যেমন জমির আর উর্বরতা শক্তি, সেই জন্মলগ্ন থেকে জমিতে চাষ হয়, এখন পর্যন্ত জমিতে চাষ হচ্ছে। এর জন্য কিছু সার দিয়ে হয়তো জমির উর্বরতা শক্তি বাড়ানো যেতে পারে, মোটামুটিভাবে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করা সম্ভব নয়। গুণগত ভিন্নতা, ডিফারেন্স ইন কোয়ালিটি। সকল ভূমির গুণগত মান এক নয়। কোনো ভূমি বেশি উর্বর, আবার কোনো ভূমি একেবারে ঊষর মানে অনুর্বর। অবস্থার দিক থেকেও ভূমি বিভিন্ন মানসম্পন্ন হয়। জনবহুল শিল্প সমৃদ্ধ এলাকার ভূমি নিভৃত পল্লী অঞ্চলের ভূমি থেকে অনেক বেশি মূল্যবান। ভূমির গুণগত ভিন্নতা আছে। যেগুলো ভূমি শহর অঞ্চলের সেগুলোর একটু দাম বেশি হয়, যেগুলো গ্রাম অঞ্চলে সেগুলোর দাম কম হয়। যেগুলো জনবসতি এলাকায় আছে সেই ভূমিগুলোর সাধারণত একটু দাম বেশি হতে পারে, মূল্য বেশি হতে পারে। তাই ভূমি জনবহুল শিল্প সমৃদ্ধ এলাকার ভূমি নিভৃত পল্লী অঞ্চলের ভূমি অপেক্ষা অনেকটা বেশি মূল্যবান। আসি স্থানান্তর যোগ্য নয়, নন ট্রান্সফারেবল। স্থানান্তর যোগ্য নয়, অন্যান্য উপাদানের সাথে ভূমির একটি মৌলিক পার্থক্য এই যে ভৌগোলিকভাবে ভূমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। ভূমি মালিকানা হস্তান্তর করা যাবে, তবে ভূমি স্থানান্তর করা যাবে না। তুমি যদি ভাবো যে আমার বাবার এই সম্পত্তিটা আমি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবো, কখনোই সম্ভব নয়। তাই ভূমিকে স্থানান্তর করা যায় না। তাই বলা হচ্ছে স্থানান্তর যোগ্য নয়, নন ট্রান্সফারেবল। অন্যান্য উপাদানের সাথে ভূমির একটি মৌলিক পার্থক্য এই যে ভৌগোলিকভাবে ভূমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। বেশি বেতনের শ্রমিক, বেশি সুদে পুঁজি এবং বেশি মুনাফার সংগঠককে যেমন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, কিন্তু ভূমি স্থানান্তর করা যায় না। যেন মূলধন, শ্রম, সংগঠন এগুলোকে কিন্তু স্থানান্তর করা যায়, অন্যান্য উপাদান এগুলো ভূমির, কিন্তু ভূমিকে স্থানান্তর করা যায় না। তবে ভূমির মালিকানা হস্তান্তর করা যায়। 87ম বিকল্প ব্যবহার। ভূমির যোগান সীমাবদ্ধ হলেও এবার গতিশীলতা না থাকলেও এর বিকল্প ব্যবহার হতে পারে। এক খণ্ড জমি ধান চাষে ব্যবহার করা যায়, অথবা ওই জমির উপর কারখানাও স্থাপন করা সম্ভব হতে পারে। ভূমি সাধারণত বিকল্পভাবে ব্যবহার হয়। ইচ্ছা করলে ভূমি আমরা ব্যবহার করতে পারি
চাষাবাদের জন্য, ইচ্ছে করলে ভূমিকে আমরা পুকুর কেটে মাছ চাষের জন্য ব্যবহার করতে পারি, ইচ্ছা করলে ভূমিকে আমরা বিল্ডিং করে কলকারখানা তৈরি করে নতুন নতুন স্থাপনাও সৃষ্টি করতে পারি। অষ্টমাসি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। কোনো নির্দিষ্ট ভূমিতে শ্রম এবং মূলধন বৃদ্ধি করেও সমানুপাতিক হারে উৎপাদন বৃদ্ধি করা যায় না। একই জমিতে অধিক পরিমাণ শ্রম এবং মূলধন বিনিয়োগ করলে মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায়। বনজ, জলজ ও খনিজ সম্পদের আহরণের ক্ষেত্রেও এই বিধিটি প্রযোজ্য হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থাৎ ভূমিতে ইচ্ছা করলেই তুমি ডাবল পরিমাণের উৎপাদন করতে পারবে না আনুপাতিক হারে। ধরা গেল তোমার একটি 1 একর জমির একটি জমি আছে, 1 একর জমিতে 10,000 টাকা ব্যয় করে তুমি 50 মণ ধান উৎপাদন করেছো। আচ্ছা, এই পরের বছরে দেখা গেল যে তোমার চাহিদা বেড়ে গেল, জনসংখ্যা বেড়ে গেল, মানুষ বেড়ে গেল, তোমার এখন আরও বেশি ফসলের দরকার। ওই 1 একর জমিতে তুমি যদি 10,000 টাকা খরচ করে 50 মণ ধান উৎপাদন করো, দ্বিতীয় বছরে ওই 1 একর জমিতে 20,000 টাকা খরচ করলে তোমার 100 মণ ধান উৎপাদন হওয়ার কথা, কিন্তু 100 মণ ধান উৎপাদন করা সম্ভব নয়। সেখানে দেখা যাবে 75 মণ ধান উৎপাদন হয়েছে, ধানের বৃদ্ধি পেয়েছে 25 মণ বেশি। এই 25 মণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 মণ হওয়ার কথা ছিল, 75 মণ ধান উৎপাদন হয়েছে। কয় মণ বেশি উৎপাদন হয়েছে? আগের তুলনায় 25 মণ। এইটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমে ক্রমে উৎপাদনটা ক্রমে গিয়ে বৃদ্ধি পায়, এটাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। 9, চিরস্থায়ী। ভূমি উৎপাদনের উপাদান হিসেবে চিরস্থায়ী ভূমি আহ্বান কাল হতে আছে এবং অনাগত ভবিষ্যতেও থাকবে। ভূমি হলো চিরস্থায়ী, ভূমির সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত আছে, আগামীতেও থাকবে, এর শেষ নেই। সুতরাং ভূমি অন্যান্য উপাদানের মতো অস্থায়ী নয়। অন্যান্য উপাদান বলতে সংগঠন, মূলধন, শ্রম, এগুলো কিন্তু বিনাশ হতে পারে, কিন্তু ভূমির কোনো বিনাশ নেই। সকল ভূমি সমজাতীয় নয়। পৃথিবীতে যেসব জমি রয়েছে তা সমজাতীয় গুণসম্পন্ন নয়। কোনটি বেশি উর্বর, আবার কোনটি কম উর্বর, আবার কোনটি একেবারেই অনুর্বর বলে বিবেচিত হয়। তো ভূমি, সবগুলো ভূমি কিন্তু একই হয় না। কোনো জমি বেশি উর্বর, কোনো জমি কম উর্বর, আবার কোনো জমি একেবারেই অনুর্বর বলে বিবেচিত হয়। ব্যবহারিক উপযোগিতার দিক থেকেও বিভিন্ন ভূমির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। গ্রামের তুলনায় শহরের জমির গুরুত্ব ও মূল্য অনেক বেশি। তাহলে আমরা শেষে আমরা বলতে পারি যে ভূমি এমন একটি সম্পদ যা মানুষ কর্তৃক সৃষ্ট নয়, তাই এর যোগানও সীমাবদ্ধ এবং নির্দিষ্ট। যদি ভূমি মানুষের সৃষ্টি হতো তবে মানুষের পক্ষে যোগানও সহজে বৃদ্ধি করা সম্ভব হতো। তাছাড়া ভূমির আদিম এবং অক্ষয় ক্ষমতা আছে, যা অন্যান্য কোনো উপাদানের ক্ষেত্রে সম্ভব নয়। সুতরাং আমরা আজকে ভূমি নিয়ে আলোচনা করলাম, ভূমির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব শ্রম নিয়ে। শ্রম কি এবং শ্রমের বৈশিষ্ট্যগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে। অবশ্যই তোমরা এই ক্লাসটা দেখবা, একটু চেষ্টা করবে পড়ার, বইয়ের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে আরও আমার কাছ থেকে কিছু অংশ শেখা, বই থেকে কিছু পড়া, তাহলে শতভাগ পড়াটা হয়ে যাবে। বাড়ির কাজ বাড়িতে সঙ্গে সঙ্গে করে ফেলবে। পরবর্তীতে যদি চেষ্টা না করো তাহলে এগুলো সব জমা হয়ে যাবে, একসঙ্গে অনেক পড়ার চাপ হয়ে যাবে, পড়া করা সম্ভব নয়। সুতরাং আজকে এ পর্যন্ত, এটি ভালো থেকো, আল্লাহ হাফেজ।